বীরে কামি পর্ব সংখ্যা ৭। তখন রাত ১০টা বাজছে যখন ছেলেটা সিনেমা হল থেকে বের হয়। হাতে এখনো পপকর্নের প্যাকেট। কোনো গভীর চিন্তায় ডুবে পপকর্ন খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে ও। আধা ঘন্টার রাস্তা শেষ করে একটা বড় বাংলো বাড়ির সামনে এসে বেল বাজায়। সাহেব, খাবার দেব? ওকে ঢুকতে দেখে কাজের লোক জিজ্ঞেস করে। মাথা না বদুক নেড়ে উত্তর দেয় ও। দুধ? না। না থেমে নিজের রুমে এসে দরজা বন্ধ করে নিল। রুমের লাইট অন করে কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে চারপাশে তাকিয়ে বাথরুমে চলে যায়। শেভিং কিট থেকে একটা ব্লেড বের করে রুমে নিয়ে আসে। বিছানায় বসে বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে টিউবলাইট অফ করে দেয়। রেজার ব্লেডের উপরের প্যাকেট খুলে কয়েক সেকেন্ড ল্যাম্পের আলোতে ব্লেডের ধারালো সাইডের দিকে তাকিয়ে থাকে। এরপর ব্লেডটা দিয়ে এক টানে নিজের ডান হাতের কবজির শিরা কেটে ফেলে। গলা দিয়ে চিৎকার বেরোতে চাইলে ঠোঁট চেপে ধরে। চোখ খোলা রাখার চেষ্টা করে, পারছে না। হাতের কবজি এখন বিছানার পাশে ঝুলছে। রক্তের ধারা মেঝের কার্পেটকে ভিজিয়ে তোলে। মস্তিষ্ক অতল গহ্বরে হারিয়ে যায়। তীব্র আওয়াজ অন্ধকারে যাওয়া মস্তিষ্ককে কিছুক্ষণের জন্য আলোয় ফিরিয়ে আনে। আওয়াজ ক্রমশ বেড়ে চলছে। তাৎক্ষণিকভাবে আওয়াজের কারণ ধরতে পারল না। চোখ মেলে তাকানোর চেষ্টা করলেও কিছু বোঝার মতো অবস্থা ছিল না। ইমামা ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠল। রুমের দরজায় ক্রমাগত কেউ নক করছে। ইমামা, ইমামা। ওয়াসিম দরজায় জোরে জোরে নাম ধরে ডাকছিল। কি হয়েছে? চিৎকার করছো কেন? দরজা খুলে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে ও। ওয়াসিমের চেহারার রং উড়ে যায়। তোমার কাছে ফার্স্ট এড বক্স আছে? হ্যাঁ, কিন্তু কেন? আরও চিন্তায় পড়ে যায় ও। ওটা নিয়ে আমার সাথে চলো, ওয়াসিম বলল। কি হয়েছে? ওর পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। চুচু আবার আত্মহত্যার চেষ্টা করেছে, কবজির শিরা কেটে ফেলে। ওদের বাড়ির কাজের লোক নিচে দাঁড়িয়ে আছে। ইমামা স্বস্তির শ্বাস ফেলে। তোমার বন্ধু যা করে বেড়ায় তাতে মানসিক হসপিটালে রেখে আসা উচিত ওকে। বিরক্ত হয়ে ভেতরে এসে বিছানায় থাকা ওড়না গায়ে জড়িয়ে নেই। আমি এক নজর দেখে দৌড়ে এসেছি, এখনো জ্ঞান আছে। ওরা দুজন সিঁড়ি দিয়ে নামতে থাকে। সোজা হসপিটালে নিয়ে যাও, ইমামা শেষ সিঁড়িতে নেমে বলে। যাব, আগে ব্যান্ডেজ করো, রক্ত পড়া তো বন্ধ হোক, ওয়াসিম বলল। ওয়াসিম, আমি ভালো ফার্স্ট এড দিতে পারবো না। কি দিয়ে হাত কেটে বসে আছে কি জানি। ক্ষতই বা কত গভীর। আচ্ছা, ওর বাড়ির মানুষজন কোথায়? বাড়িতে কাজের লোক ছাড়া কেউ নেই। কপাল ভালো, একটা ফোন করলে কাজের লোক ওকে ডাকতে গিয়েছিল। ভেতর থেকে সাড়া না পাওয়ায় সবাই মিলে দরজা ভেঙে ফেলে। ওরা একসাথে হাঁটতে হাঁটতে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসে। তোমার যে এই বন্ধু আছে না? ইমামা রাগ নিয়ে সালারের ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওয়াসিম ধমক দিয়ে থামায়। ফর গড সেক ইমামা, নিজের এই অভিযোগ বন্ধ করো। অবস্থা সিরিয়াস। আর তুমি ওকে খারাপ বলতে ব্যস্ত। এই ধরনের কাজ করা মানুষদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। সালারদের লাউঞ্জে পৌঁছে যায় ওরা। কয়েক পা ফেলে ওয়াসিম ঘুরে পাশের এক রুমে ঢুকে। ইমামা ভাইয়ের পিছু নিয়ে হঠাৎ থমকে গেল। দরজা দিয়ে ঢুকতেই সামনের জানালায় কিছু মডেল অভিনেত্রীর বিশাল বিশাল নগ্ন ছবি এমনভাবে লাগানো, যা দেখে এক মুহূর্তের জন্য ওর মনে হয়েছিল মেয়েগুলো বাস্তবে এই রুমে। লজ্জায় লাল হয়ে উঠে মুখ। বিছানায় করুণ অবস্থায় পড়ে থাকা আহত মানুষটার প্রতি ওর অভিব্যক্তি আরও খারাপ হয়ে যায়। এই ছবিগুলো সে মানুষটার নিচু চরিত্রের আরেকটা বড় প্রমাণ। রুমে ৩-৪ জনের উপস্থিতিতে সে ছবিগুলো ইমামার জন্য বেশ অস্বস্তি আর বিব্রতকর পরিবেশ তৈরি করছিল। ছবিগুলো থেকে চোখ সরিয়ে ইমামা কোনো রকম ডাবল বেডের দিকে চলে আসে, যেখানে সালার শোয়া। ওয়াসিম বিছানার এক পাশে বসে ফার্স্ট এড বক্স খুলতে থাকে। অপর পাশে ওদের বড় ভাই বসে সালারের হাত বিছানার চাদরে চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করছিল।
আর সালার অবচেতন অবস্থায় নিজের হাত ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগে আছে। কাজের লোক আর ওয়াসিমকে উদ্দেশ্য করে কিছু বলছিল। ইমামা এগিয়ে আসতে দেখে বড় ভাই চেয়ার থেকে উঠে ওকে বসতে দেয়। ওর ক্ষত দেখো, রক্ত বন্ধ করার চেষ্টা করছি, কাজ হচ্ছে না। উনি সালারের কবজি ইমামার হাতে ধরিয়ে দিয়ে বললেন। ইমামা চেয়ারে বসে সালারের কবজি থেকে চাদর সরায়। ক্ষত অনেক গভীর ও লম্বা। এক নজর দেখেই বুঝতে পারে। সালার তখনও হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়। ইমামা কবজির একটু নিচ থেকে শক্ত করে হাত চেপে ধরে। ওয়াসিম, শুধু ব্যান্ডেজ বের করো, ক্ষত অনেক গভীর, এখানে কিছু সম্ভব না। ব্যান্ডেজ করলে আপাতত রক্ত বন্ধ হবে। এরপর হসপিটালে নিয়ে যাও। এক নজর রক্তে ভিজে যাওয়া কার্পেটের দিকে তাকালো। ওয়াসিম দ্রুত ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজ বের করে সালার মাথা ঝাঁকিয়ে চোখ খোলার চেষ্টা করে। চোখের সামনে সব ঝাপসা, তবু বিছানার পাশে থাকা মেয়েটার হাতে নিজের হাত দেখতে পায়। কিছুটা উত্তেজিত হয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল। হাত ছাড়া পায় না, কিন্তু ব্যথার তীব্র ঢেউ ওকে থামিয়ে দেয়। কয়েক সেকেন্ডের জন্য ওর মনে হলো এবার সত্যি প্রাণ বেরিয়ে গেছে। তোমরা বেরিয়ে যাও, এখনই যাও। কোথা থেকে এসেছো? সালা উত্তেজিত হয়ে ভেঙে ভেঙে বলল। এটা আমার রুম, তোমাদের ভেতরে ঢুকার সাহস কি করে হয়? তুমি তুমি ওয়াসিমও বের হয়ে যাও। গেট লস্ট, জাস্ট গেট লস্ট, ব্লাডি বাস্টার্ড, চিৎকার করে ও। সালারের মুখ থেকে বের হওয়া গালিতে ইমামার চেহারার রং পাল্টে যায়। তবু শক্ত করে হাত চেপে ধরে বসে রইল। ওয়াসিমের কাছ থেকে তুলা নিয়ে তা ক্ষতের উপর রাখে। সালার হাত সরিয়ে নেয়ার চেষ্টা বা নড়াচড়া করা থামায়নি। ব্যান্ডেজ নিয়ে ইমামা হাত পেঁচাতে শুরু করে। সালার ঝাপসা চোখে হাতের কবজিতে নরম কিছু টের পায়। কিছুটা অসহায় বোধ আর প্রচণ্ড বিরক্তি নিয়ে বাঁ হাত দিয়ে ডান হাত ছাড়ানোর চেষ্টা করে। ঝাপসা চোখে বাড়ানো হাত গিয়ে লাগে ইমামার মাথায়, যার ফলে মাথা থেকে শুধু ওড়নাই পড়ে না, বরং চুলও খুলে যায়। ইমামা হড়বড়িয়ে সালারের দিকে তাকায়, যে আবার হাত বাড়াচ্ছিল। এবার ইমামা ওর বাঁ হাতে কবজি ধরে রেখে ডান হাতে থাকা ব্যান্ডেজ ছেড়ে দিয়ে পুরো শক্তি লাগিয়ে ডান গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় এত জোরালো ছিল যে এক মুহূর্তের জন্য সালারের চোখের সামনে থাকা কুয়াশা সরে যায়। হা হয়ে যাওয়া মুখ ও সম্পূর্ণ খোলা চোখ নিয়ে স্তব্ধ হয়ে মেয়েটার দিকে তাকালো, যে রক্তিম চেহারা নিয়ে উঁচু আওয়াজে কিছু বলছে। আবার যদি নড়ো তাহলে এবার তোমার অন্য হাতটাও কেটে দেব আমি। শুনেছ তুমি? ইমামা বলল। পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধু ওয়াসিমকে কিছু বলতে শোনে, কিন্তু বোঝে না কে কি বলছে। মস্তিষ্ক আবার অন্ধকারে ডুবতে শুরু করে। এখনো সে আওয়াজটা ভেসে আসছে, মেয়েলি আওয়াজ। ওর ব্লাড প্রেশার চেক করো। কয়েক সেকেন্ড আগে নিজের গালে পড়া থাপ্পড়ের কথা মনে পড়ল সালারের। চেয়েও আর চোখ মেলতে পারেনি। মেয়েলি আওয়াজ ভাসছে, কিন্তু সে আওয়াজের কোনো অর্থ দাঁড় করাতে পারে না ও। মস্তিষ্ক পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। পরের বার একটা প্রাইভেট ক্লিনিকে সালার জ্ঞান ফিরল। চোখ খুলে চারপাশে দেখার চেষ্টা করে। কেবিনে তখন শুধু একজন নার্স ছিল, যে পাশে দাঁড়িয়ে ওর ড্রিপ ঠিক করছিল। তাকে হাসতে দেখে বুঝল কিছু বলতে চায় সে, কিন্তু ওর মস্তিষ্ক আবার অন্ধকারে ডুবে যায়। দ্বিতীয়বার কখন জ্ঞান ফিরল আন্দাজ করতে পারেনি, কিন্তু দ্বিতীয়বার চোখ খুলে কেবিনে কিছু পরিচিত চেহারা দেখে। ছেলেকে চোখ মেলতে দেখে তাইবা সিকান্দার কাছে এসে দাঁড়ায়। কেমন লাগছে তোমার? খানিকটা ঝুঁকে ব্যাকুলতা নিয়ে জিজ্ঞেস করলেন। জাস্ট ফাইন, দূরে দাঁড়িয়ে থাকা বাবাকে আর চোখে দেখে আস্তে করে বলে ও। তাইবা সিকান্দার আর কিছু জিজ্ঞেস করার আগে কেবিনে থাকা ডাক্তার এগিয়ে আসে। ওর পালস চেক করে ইঞ্জেকশন দিয়ে আবার ড্রিপ লাগায়। সালার বিরক্তি নিয়ে নিজের সাথে ঘরটা এসব কাজকর্ম সহ্য করে। ড্রিপ লাগানোর পর সিকান্দার ওসমান এবং তার স্ত্রীর সাথে কথা বলেন ডাক্তার। তাদের কথার মাঝে রুমের ছাদ দেখছিল ও। ডাক্তার কথা শেষ করে চলে গেলে কেবিনে নীরবতা নেমে আসে। সিকান্দার আর তাইবা মাথায় হাত দিয়ে বসে থাকে। তাদের এত চেষ্টা আর সতর্কতা পরও এটা সালার সিকান্দারের আত্মহত্যার চতুর্থ চেষ্টা। এবার তো সত্যিই মরতে মরতে বেঁচে গেছে। ডাক্তারের ভাষ্যমতো কয়েক মিনিট দেরি হলেই ওকে বাঁচাতে পারত না। রাত 2টোর দিকে কাজের লোক তাদেরকে সালারের এ আত্মহত্যার চেষ্টার খবর জানায়। স্বামী স্ত্রী দুজন সারা রাত ঘুমাতে পারেনি। ফ্লাইট কনফার্ম হওয়া পর্যন্ত
সিকান্দার উসমান প্রায় ১৫০ সিগারেট ফুঁকে শেষ করে ফেলেছিল। তবু তার অস্থিরতা দুশ্চিন্তা এক বিন্দুও কমেনি। আমার বুঝে আসে না ও আদতে এসব কেন করে। আমাদের উপদেশ শাসন মানা কেন ওর মাথায় ঢুকে না। সিকান্দার উসমান যাত্রাপথে বলছিলেন। মাথা নষ্ট হয়ে যায় ওকে নিয়ে ভাবতে গেলে। কি বাকি রেখেছি আমি ওর জন্য। সব ধরনের বিলাসিতা, উচ্চ পর্যায়ের পড়াশোনা, এমনকি বড় থেকে বড় সাইকো অ্যানালিস্ট দেখিয়েছি। তবুও ফলাফল এ। আমার তো বুঝে আসে না আমাকে দিয়ে এ কি এমন ভুল হয়েছে যার কারণে আমি এ শাস্তি পাচ্ছি। পরিচিত সবার মাঝে হাসির পাত্র হয়ে গেছি ওর জন্য। তিনি খুব চিন্তিত ছিলেন। সব সময় আমার দম গলায় আটকে থাকে, না জানি কখন এই ছেলে কি করে বসে। এত সতর্কতা থাকার পরিণাম এটা যে আমার আবার ব্যর্থ হয়েছি আর ও নিজের কাজ করে ফেলেছে। তাইবা সিকান্দার টিস্যু দিয়ে চোখ মোছেন। তারা দুজন এভাবে করাচি থেকে ইসলামাবাদ এসেছেন, কিন্তু সালারের সামনে এসে চুপ হয়ে গেলেন। বুঝতে পারছিলেন না এই অবস্থায় ওর সাথে কি বলবেন। বাবা মায়ের মন ও মস্তিষ্কের অবস্থা ভালো করেই জানে ও। তাদের নীরবতার সুযোগ নেই। তারা সেদিন কিছুই বলেনি, পরদিনও চুপচাপ থাকেন, কিন্তু তৃতীয় দিন নিজের নীরবতা ভেঙে ফেলে দুজনেই। আমাকে শুধু এটুকু বলো, তুমি আদতে এসব কেন করো? সিকান্দার উসমান রাতে ভীষণ ধৈর্য নিয়ে ছেলের সঙ্গে কথা শুরু করেন। সমস্যা কি? তুমি কথা দিয়েছিলে এমন কিছু আর করবে না। আমি সে কথার উপর তোমাকে স্পোর্টস কার আনিয়ে দিয়েছি। তোমার সব কথা রাখি আমরা, অথচ তোমার সামান্য খেয়াল নেই আমাদের ব্যাপারে, পরিবারের সম্মানের ব্যাপারে। সালার চুপচাপ বসে থাকে। অন্য কারো জন্য না হোক, অন্তত আমাদের দুজনের কথা ভাবো। তোমার জন্য আমাদের রাতের ঘুম উড়ে গেছে। তাইবা সিকান্দার বললেন, তোমার কোনো চিন্তা বা সমস্যা থাকলে আমাদের সঙ্গে ডিসকাস করো, আমাদের বলো, কিন্তু এভাবে বারবার মরার চেষ্টা করবে? কখনো ভেবে দেখেছো তুমি এসব চেষ্টায় সফল হয়ে গেলে আমাদের কি হতো? সালার তাদের কথা শুনছে। এসব কথা নতুন কিছু নেই। প্রতিবার আত্মহত্যার চেষ্টার পরে এগুলোই শুনে ও। কিছু বলো, চুপ করে আছো কেন? মাথায় কিছু ঢুকছে তোমার? তাইবা রেগে বললেন, বাবা মাকে এভাবে অপমান করে বেশ আনন্দ পাও তাই না? কত সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জন্য, আর তুমি আহাম্মকের মতো কাজকর্ম করে নিজের জীবন শেষ করতে চাও? মানুষ পাগল এমন একাডেমিক রেকর্ডের পাওয়ার জন্য। সিকান্দার উসমান ছেলেকে ওর একাডেমিক রেকর্ড মনে করানোর চেষ্টা করেন। সালার হাই তোলে, জানে তারা ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত ওর সব অর্জনের গল্প পুনরাবৃত্তি করবেন। পরের ১৫ মিনিট যাবৎ সেসব নিয়ে কথা বলার পর সিকান্দার উসমান ক্লান্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলছো না কেন? বলো। কি বলবো? যা বলার আপনারা দুজনেই বলে ফেলেছেন। সালার কিছুটা বিরক্ত হয়। আমার জীবন আমার পার্সোনাল ম্যাটার। তবুও আপনাদেরকে বলেছি আমি মোটেও মরার চেষ্টা করছি না। সিকান্দার ওসমান ওকে বাধা দিয়ে বললেন, যা করছো সেটাই বন্ধ করো, আমাদের ওপর করুণা হলেও। সালার রুষ্ট চোখে বাবার দিকে তাকায়। বলো সামনে থেকে এমন কিছু করবে না, অযথা তর্ক বাড়াচ্ছ কেন? এবার তাইবা সিকান্দার বললেন, আচ্ছা ঠিক আছে, করবো না এমন কিছু। সালার কোনো রকম তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বলেন। সিকান্দার উসমান দীর্ঘশ্বাস ফেলেন। ওর কথায় তিনি বা তার স্ত্রী দুজন কেউ নিশ্চিন্ত হননি। কিন্তু এটুকু শোনার বাইরে তাদের কাছে অন্য কোনো উপায়ও যে নেই। এই ছেলে নিয়ে ছোটবেলা থেকে তারা ভীষণ গর্ব করে এসেছেন, কিন্তু গত কয়েক বছর ধরে তাদের সমস্ত গর্ব চূর্ণ হয়ে গেছে ওর কাজকর্মে। যতটা পেরেশানিতে ও একা তাদেরকে রেখেছিল ততটা তাদের বাকি সব ছেলে মেয়ে মিলেও পারেনি। এখন কেমন আছে তোমার বন্ধু? দেখতে গিয়েছিলে? ইমামা ভাইয়ের সাথে মার্কেটে যাওয়ার পথে জিজ্ঞেস করল। আগের চেয়ে অবস্থা ভালো, হয়তো কাল পরশু ডিসচার্জ হয়ে যাবে। ওয়াসিম বলল, ফেরার পথে দেখতে যাবে তুমি? আমি? ইমামা অবাক হয়। আমি গিয়ে কি করব? অবস্থা জিজ্ঞেস করবে, আর কি করতে? ওয়াসিম বলল। ইমামা অলস ভঙ্গিতে কাঁধ নেড়ে বলল, আচ্ছা যাব। যদিও এসব রোগীর খবর নেওয়া অর্থহীন। ভেবেছিলাম ওর বাবা মা আমাদের বাড়ি আসবে, তাদের ছেলে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাবে। ঠিক কোন মুহূর্তে সাহায্য করেছিলাম আমরা, কিন্তু তারা দেখছে ভুল করেও আমাদের বাড়ির দিকে পা বাড়ায়নি। অভিজিৎ অভিযোগ করে ও। তুমি এই বেচারাদের কন্ডিশন আন্দাজ করতে পারছো না।
কোন মুখে তারা ধন্যবাদ জানাতে আসবে? এর মাঝে যদি কেউ জিজ্ঞেস করে বসে, আপনার ছেলে এসব কেন করে, তখন কি উত্তর দিবে? এই মানুষ দুটো অদ্ভুত দুর্দশায় ফেঁসে গেছেন। ওয়াসিম আফসোসের সুরে বলল, কিন্তু ওর বাবা মা আমাকে অনেক ধন্যবাদ বলেছে। পরশু যখন আম্মি আব্বা ওকে দেখতে গেছেন, তখন তাদেরকেও শুকরিয়া জানিয়েছেন। এটা তো আম্মি বাবার বিচক্ষণতা যে তারা সালারের ব্যাপারে কোনো প্রশ্ন করেনি, না হলে সেখানেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে যেত। কিন্তু তোমার এই বন্ধুর আসলে সমস্যা কি? বসে বসে কেন আহাম্মকের মতো এইসব কাজ কারবার করে? এমনভাবে জিজ্ঞেস করছো যেন আমাকে সব জানিয়ে করে। আমি কি করে বলবো কেন বা কিসের জন্য এসব করে? তোমার এত কাছের বন্ধু, তুমি জিজ্ঞেস করো না ওকে? এত কাছেরও না যে এসব ব্যাপারে বলবে। তাছাড়া আমার এত জানার দরকার কি? আছে হয়তো ওর কোনো ঝামেলা। এসব বন্ধুর থেকে দূরে থাকো। এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ভালো না। কাল তুমিও যদি এমন কিছু করা শুরু করে দাও, চিন্তা করো না, সেদিন তুমি যা করেছো তা ওর মনে থাকলে আমাদের বন্ধুত্বে এমনিতেই ভালো দূরত্ব তৈরি হয়ে যাবে। ওয়াসিম কিছু মনে করায়। আমার মনে হয় না ওর সেই থাপ্পড়ের কথা মনে আছে। ঠিক মতো হুঁশই তো ছিল না তখন। তোমাকে কিছু বলেছে ও? না, কিছু বলেনি, কিন্তু হতে পারে মনে আছে। ভালো করনি কাজটা তুমি। ওর আচরণ তাই ছিল। একদিকে হাত নাড়ে, অন্যদিকে গালি দেয়। তার উপর আমার ওড়না টেনে ফেলে দিয়েছে। ও তোমার ওড়নায় টান দেয়নি, হাত লেগে গিয়েছিল। ওয়াসিম বন্ধুর পক্ষ নিয়ে বলল। যাই হোক, সে মুহূর্তে আমার অনেক রাগ উঠে যায়। পরে যদিও আফসোস করেছি। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ও বেঁচে যাওয়ায়। কোনোভাবে মরে গেলে নিজের এ থাপ্পড় নিয়ে আমি ভীষণ পস্তাতাম। ইমামা অনুতপ্ত ছিল। আচ্ছা, আজকে যেহেতু যাচ্ছ মাফ চেয়ে নিও, ওয়াসিম পরামর্শ দেয়। মাফ কেন চাইতে যাব? হয়তো ওর কিছু মনেই নেই। খামোকা কবর করে লাশ তুলব কেন? ওকে মনে করাবো সেদিন আমি কি করেছিলাম ওর সাথে। ইমামা বিরক্ত হয়ে বলল, আর ধরে নাও যদি ওর সব মনে থাকে, তাহলে? তাতে কি? ওর সাথে আমাদের কিসের আত্মীয়তা যে সম্পর্ক খারাপ হলে মেলামেশা কমে যাবে? শপিং শেষে ওয়াসিম ক্লিনিকে নিয়ে আসে ইমামাকে, যেখানে সালারের চিকিৎসা চলছে। ওরা যখন কেবিনে ঢুকে, সালার তখন স্যুপ খাচ্ছিল। ওয়াসিমের সাথে আসা মেয়েটাকে দেখে চিনে ফেলল। সে রাতে ওই অবস্থায় যদিও ঠিকঠাক চিনতে পারেনি, তবে আজ চিনতে দেরি হলো না। মায়ের কাছ থেকে আগেই জেনেছে ওয়াসিমের বোন ওকে ফার্স্ট এড দিয়েছিল। যদিও ফার্স্ট এডের কথা মনে নেই, মনে আছে শুধু ঠাস করে দেওয়া থাপ্পড় যা ওর গালে সে রাতে পড়েছিল। তাই ইমামাকে দেখে স্যুপ খাওয়া বন্ধ করে দেয়। সালারের সুচালো দৃষ্টি দেখে ইমামার আন্দাজ হয়ে যায় সে রাতের ঘটনা বেশি কম হলেও এ ছেলের মনে আছে। কুশল বিনিময়ের পর তাইবা সিকান্দার ইমামাকে ধন্যবাদ জানান। সালার তখনও স্যুপ খাওয়ার ফাঁকে ইমামার দিকে তাকিয়েছিল। ওয়াসিমের সাথে ওর বন্ধুত্ব অনেক বছরের। ওয়াসিমদের বাড়িতে মেয়েটাকে অসংখ্যবার দেখেছে, তবে আগে কখনো মনোযোগ দেয়নি। কিন্তু সেদিন প্রথম বাঁকা চোখে দেখেছিল। ইমামার প্রতি ওর কোনো কৃতজ্ঞতাবোধ বা ঋণী মনোভাব নেই, কারণ এই মেয়ের জন্য ওর সব প্ল্যান পানিতে গেছে। তাইবা সিকান্দারের সাথে কথা বললেও ইমামা নিজের ওপর পড়া সালারের দৃষ্টি সম্পর্কে সচেতন ছিল। জীবনে এই প্রথম কারো চাহনি ওর এত খারাপ লাগে। এক মুহূর্তের জন্য মন বলছিল ওখান থেকে উঠে পালিয়ে যেতে। সালারের ব্যাপারে ওর রায় আরো খারাপ হয়। নিজের সে থাপ্পড়ের জন্য মাফ চাইতে এলেও এখন ওর মন চাইছিল সামনে থাকা ছেলেটাকে আরো দু চারটা থাপ্পড় বসিয়ে দিতে। অভদ্রতার খাতিরে কিছুক্ষণ বসে বের হওয়ার জন্য উঠে পড়ে। ভদ্রতার খাতিরে বের হওয়ার সময় সালারের সাথে ভদ্রতাও দেখানোর প্রয়োজন বোধ করেনি। তাইবা সিকান্দারের সঙ্গে দোয়া সালাম শেষ করে রোগীর দিকে কোনো রকম না তাকিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে স্বস্তির শ্বাস নেয়। এমন বন্ধু বানিয়েছ তুমি? ইমামা বাইরে বেরিয়েই বাইকে বলল। ওয়াসিম অবাক হয়ে মনকে জিজ্ঞেস করল, কেন? এখন কি হয়েছে? তাকানোর ভদ্রতা টুকুও নেই ওর। এই বোধ নেই যে আমি ওর বন্ধুর বোন। ওয়াসিম বোনের কথায় মিয়ে গেল। এই মানুষটা খোঁজ খবর নেওয়ার মতো যোগ্য না, আর তুমি এর সাথে চলাফেরা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, আমি এড়িয়ে চলবো, কিন্তু তুমি বারবার একই কথা বলতে থেকো না। ইমামা চুপ হয়ে যায়। ততক্ষণে সালার ওর অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছে।
এটা কাকতালীয় যে এই সময় কিছুদিনের ছুটি কাটাতে ইসলামাবাদ এসেছিল, না হলে হয়তো সালারকে এত কাছ থেকে দেখা বা ওদের মাঝে এমন অপছন্দনীয় পরিচয় বা জানাশোনা তৈরি হতো না। ইসলাম কবুলের পর ইমামা প্রথম জালালকে সেদিন কাছ থেকে দেখে, যখন একদিন ওরা চারজন কলেজের লনে আলাপচারিতায় মগ্ন ছিল। কোনো কাজে জালাল ওদের কলেজে এসেছে। সৌজন্যমূলক কথাবার্তা শেষ করে জয়নবকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় সে। তার উপর থেকে চোখ সরাতে পারেনি ও। এক অজানা তৃপ্তি, আনন্দ ওকে ঘিরে ধরে। জয়নবের সাথে কয়েক মিনিট কথা বলে জালাল চলে যায়। তার গমনপথে ও ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না সে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। আশেপাশে থাকা অন্য সবাই তখন কি নিয়ে কথা বলছে ওর সেদিকে কোনো খেয়াল নেই। জালাল দৃষ্টির আড়ালে চলে গেলে ঘোর কাটিয়ে নিজের পরিবেশে ফেরে। জালাল আনসারের সঙ্গে দ্বিতীয় দেখা জয়নবদের বাড়িতে। সেদিন কলেজ শেষ করে জয়নবের সাথে ওদের বাড়ি চলে আসে ইমামা। কয়েকদিন ধরেই জয়নব সবাইকে ওদের বাড়িতে আসার কথা বলছিল, কিন্তু সবাই যে যার মতো অজুহাত দেখায়। তবে ইমামা সেদিন আসে। এই বাড়িতে এসে অদ্ভুত এক স্বস্তি অনুভব করে। হয়তো এই অনুভূতির কারণ বাড়ির সাথে থাকা জালাল আনসারের সম্পৃক্ততা। ওকে ড্রয়িং রুমে বসিয়ে জয়নব কিচেনে চা বানাতে যায়। জালাল ড্রয়িং রুমে এসে ইমামাকে দেখে চমকায়। অপরিচিত কেউ এখানে থাকতে পারে বলে আশা করেনি হয়তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুট করে প্রবেশ করার লজ্জা এড়ায় জালাল। ইমামা লাজুক চেহারা নিয়ে তাকে উত্তর দেয়, জয়নবের সাথে এসেছেন? ছি, ইমামা বলল। জয়নব কোথায়? আমি ওকে খুঁজতে এসেছি। জানতাম না মেহমান আছে, ক্ষমাপ্রার্থীর সুরে বলল জালাল। আপনি খুব সুন্দর নাত আবৃত্তি করেন, ইমামা মুখ ফসকে বলে ফেলে। জালাল থমকে যায়। ধন্যবাদ। আপনি কোথায় শুনলেন? অবাক হয়ে জিজ্ঞেস করে। একদিন জয়নবকে কল করেছিলাম। ফোন যতক্ষণ হোল্ড ছিল ততক্ষণ আপনার আওয়াজ পৌঁছায় আমার কাছে। এরপর জয়নবের কাছে আপনার ব্যাপারে শুনলাম। আমি সেই নাত প্রতিযোগিতায়ও গেছি, যেখানে আপনি এই নাত আবৃত্তি করেছিলেন। ইমামা লাগামহীনভাবে বলতে থাকে। জালাল বুঝতে পারছে না অবাক হওয়া উচিত না খুশি। খুব ভালো তো না, কিন্তু আবৃত্তি করতে পারি, বেশ আল্লাহ তাআলার রহমত। ধাক্কা সামলে সাদা চাদর জড়ানো হালকা পাতলা গড়নে লম্বা উচ্চতার মেয়েটার দিকে ভালো করে তাকায়, যার গভীর কালো চোখে অজানা অভিব্যক্তি। নিজের কণ্ঠের প্রশংসা এর আগেও বহুজনের কাছ থেকে শুনেছে, কিন্তু এই মুহূর্তে এই মেয়েটার প্রশংসা সম্পূর্ণ আলাদা। মেয়েটা যে ভঙ্গিতে বলছে তা আরো বেশি আলাদা। ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। মেয়েদের সাথে কথা বলায় তেমন দক্ষতা নেই তার উপর, এমন একটা মেয়ের সঙ্গে যার সাথে পরিচয় কেবল মুখ চেনা পর্যন্ত। ইমামা অদ্ভুত সুখানুভূতি নিয়ে বসে রইল। বিশ্বাস হচ্ছিল না ও জালাল আনসারের সাথে কথা বলেছে, সামনে থেকে এত কাছে দাঁড়িয়ে। ড্রয়িং রুমের কার্পেটের সেই অংশের দিকে তাকিয়ে রইল, যেখানে কিছুক্ষণ আগে জালাল দাঁড়িয়ে ছিল। কল্পনার চোখে এখনো জালালকে সেখানে দেখতে পাচ্ছে। তৃতীয় দেখা হসপিটালে। গতবার ইমামা ইচ্ছে করে জয়নবের সাথে বাড়িতে গেলেও এবারে দেখা হওয়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। রাবেয়ার সঙ্গে আসে ও। রাবেয়া এখানে এক ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। সে হসপিটালের করিডোরে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের গ্রুপে জালালকে দেখে হার্টবিট মিস হয় ওর। করিডোরের এত রাশ ছিল যে কাছে যেতে পারেনি। সে প্রথম বুঝতে পারে জালালকে সামনে পেয়ে নিজেকে থামিয়ে রাখা ওর জন্য কত কঠিন। রাবেয়া আর রাবেয়ার ফ্রেন্ডের সাথে বসে থাকলেও মনোযোগ সম্পূর্ণ বাইরে ছিল ওর। দেড় ঘন্টা পর রাবেয়ার ফ্রেন্ডের রুম থেকে বেরিয়ে আসে ওরা। করিডোরে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের সে গ্রুপ এখন আর নেই। অনিচ্ছা সত্ত্বেও খারাপ লাগে। কথা বলতে বলতে বের হচ্ছিল ওরা। তখনই সিঁড়িতে জালালের মুখোমুখি হয়। ওর ভেতরে খুশির বাতাস বয়ে যায়। আসসালামু আলাইকুম জালাল ভাই, কেমন আছেন? রাবেয়া কথা শুরু করে। জালাল সালামের উত্তর নিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে? ইমামার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসা। ইমামাকে আমি সাথে নিয়ে এসেছি। রাবেয়া মুখে হাসি নিয়ে বলল। ইমামা চুপচাপ স্থির চোখে শুধু তাকে দেখছিল। দস্তগিরি মেরি তনহাই কি, তুনে হে কি, তো কি?
मैं तो मर जाता अगर साथ ना होता तेरा। জালালের গলা শুনে ঘোরের মধ্যে চলে যায় ও। খুব কম মানুষকে এত স্পষ্ট উচ্চারণে উর্দু বলতে শুনেছে এর আগে, যে উচ্চারণে জালাল কথা বলছিল। কেন জানি প্রতিবার তার গলা শুনলে ওর কানে সে নাদ বেজে ওঠে। এক অদ্ভুত হিংসা কাজ করে জালালের দিকে তাকিয়ে। রাবেয়ার সাথে কথা বলার সময় জালাল হয়তো ওর একাগ্রতা ধরে ফেলে, তাই কথা বলতে বলতে ওর দিকে তাকিয়ে একটু হাসে। ও চোখ সরিয়ে নি, অথচ মন বলে আরো কাছে চলে যেতে। জালালের উপর থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকিয়ে ৩ বার লা হাওলা পড়ে। হয়তো শয়তান আমাকে বিপদে নেওয়ার জন্য তার দিকে এমন আকৃষ্ট করছে, মনে মনে ভাবে। কিন্তু লা হাওলা পড়ার পরও কোনো পরিবর্তন এলো না। এখনো জালালের প্রতি আগের মতোই আকর্ষণ অনুভব করছিল ও। আস্তাদের সঙ্গে এত বছরের বাগদান সত্ত্বেও কখনো নিজেকে এমন লাগামহীন হতে দেখেনি, যেমনটা এই মুহূর্তে হচ্ছিল। ওখানে দাঁড়িয়ে সে প্রথম জালালকে ভীষণ ভয় পেতে শুরু করে। আমি কি করব যদি আমার মন এই লোকটাকে দেখলে লাগামহীন হয়ে যায়, তাকে দেখলে আমার অসহায়ভাবে ভাবে। আমি তো এত দুর্বল কখনো ছিলাম না যে কাউকে দেখেই নিজের অস্তিত্ব ওর কাছে মম মনে হয়। ভাই, আপনি ফ্রি আছেন? দরজায় আওয়াজ করে জয়নব ভাইয়ের রুমে ঢোকে। হ্যাঁ, আসো। জালাল পড়ার টেবিল থেকে ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকায়। আপনার জন্য একটা কাজ আছে, জয়নব ভাইয়ের কাছে এসে বলল। কি কাজ? বোনকে জিজ্ঞেস করে জালাল। একটা ক্যাসেটে আপনার কণ্ঠে কিছু নাত রেকর্ড করে দিতে হবে। জালাল অবাক হয়ে বোনের অনুরোধ শোনে। কিসের জন্য? আমার ফ্রেন্ড ইমামা, আপনার কণ্ঠ ওর খুব পছন্দ, ও আবদার করেছে, আমিও রাজি হয়ে গেছি। জালাল হাসে। কয়েকদিন আগে সাক্ষাতের কথা মনে পড়ে। এটা সেই মেয়েটা না যে আমাদের বাসায় এসেছিল? হুম, ওই মেয়েটাই। ইসলামাবাদ থেকে এসেছে। ইসলামাবাদ থেকে? হোস্টেলে থাকে। হ্যাঁ, পরিবার খুব নামকরা। বাবা বড় এক শিল্পপতি, কিন্তু ওর সাথে চলাফেরা করলে মোটেও মনে হয় না। জয়নব বান্ধবীর প্রশংসা করে। বেশ ধার্মিক মনে হয়, দুই একবার তোমার সাথে দেখেছি। কলেজেও চাদর জড়িয়ে রাখে। এখানকার আবহাওয়া এখনো প্রভাব ফেলতে পারেনি। ভাই, ওর পরিবারও খুব ধার্মিক। যখন থেকে এসেছে এমনই দেখছি। মনে হয় খুব কনজারভেটিভ ফ্যামিলি, কিন্তু বেশ উচ্চশিক্ষিত। শুধু ওর ভাইয়েরা না, বোনরাও। ইমামা বাড়ির ছোট মেয়ে। জয়নব বিস্তারিত বলে ভাইকে জিজ্ঞেস করলো, কবে রেকর্ড করে দিচ্ছেন? কালকে এসে নিয়ে যেও, আমি রেকর্ড করে রাখবো। জালাল উত্তরে বলল। জয়নব রুমে থেকে বেরিয়ে যায়। জালাল কিছুক্ষণ ভেবে আবার বইয়ে মন দেয়। এর পরের দেখা হওয়া লাইব্রেরিতে। জালালকে দেখে ওর কাছে চলে আসে ইমামা। কুশল বিনিময় পর তাকে বলে, আপনাকে ধন্যবাদ জানানোর ছিল। কিসের জন্য? জালাল প্রশ্ন তুলে। রেকর্ড ক্যাসেটের জন্য। জালাল হাসে। এর দরকার নেই, আন্দাজ ছিল না কেউ আমার কাছেও এমন আবদার করতে পারে। আপনি ভীষণ ভাগ্যবান, ইমামা মৃদু আওয়াজে তার দিকে তাকিয়ে বলে। আমি কোন দিক থেকে? জালাল অবাক হয়ে জিজ্ঞেস করলো। সব দিক থেকে। আপনার কাছে সব আছে। আপনার কাছেও তো অনেক কিছু আছে। ইমামা অদ্ভুত ভঙ্গিতে হাসে। জালালের মনে হলো ওর চোখে আর্দ্রতা, কিন্তু নিশ্চিত বলতে পারছে না, কারণ মাথা নিচু করে রাখা। আগে কিছুই ছিল না, এখন সত্যিই সবকিছু আছে। জালাল মৃদু আওয়াজে ওকে বলতে শুনে অবদ্ধ ভঙ্গিতে তাকিয়ে থাকে। আপনি এত ভালোবাসা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন যে, তখন আমি ভাবি। ইমামা কথা অসমাপ্ত রেখে থেমে যায়। জালাল চুপ করে ইমামার কথা শেষ হওয়ার অপেক্ষা করে। আপনার প্রতি আমার হিংসা হয়। কিছুক্ষণ পর ইমামা আস্তে করে বলে, সবাই আপনার মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে না। বাসলেও সবাই আপনার মতো এমনভাবে তা প্রকাশ করতে পারে না, যা শুনে অন্য কেউও তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসেন। ইমামার চোখ ভেজা না, হয়তো আমার ভ্রমও ছিল। জালাল মনে মনে ভাবে, এটা তো জানা নেই, তবে এমন কিছু হলে সত্যিই আমি খুব ভাগ্যবান। আমি শুধু জানি সত্যিই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এবং আমার মতো মানুষের জন্য তো এটাই যথেষ্ট, কারণ সবাইকে আল্লাহ এই ভালোবাসার সুযোগ দেন না। বেশ তৃপ্তি নিয়ে বলল।
জালালের উপর থেকে চোখ সরাতে পারল না ইমামা। জীবনে কখনো কারো সামনে এমন হীনমন্যতা অনুভব করেনি, যা জালাল আনসারের সামনে এলে করে। আমিও তো নাত পড়ি, হয়তো চেষ্টা করলে খুব ভালো পারবো, কিন্তু আমি কখনো জালাল আনসার হতে পারবো না। কখনো আমার কণ্ঠ শুনে কারো মাঝে সেই অনুভূতি জাগবে না, যা জালাল আনসারের কণ্ঠে শুনে জাগে। লাইব্রেরি থেকে বের হওয়ার সময় ক্রমাগত ভাবছিল, গত কয়েক মাসের সাক্ষাতের পর ইমামা যথাসাধ্য চেষ্টা করে আর কখনো জালালের মুখোমুখি না হওয়ার, যাকে নিয়ে না ভাবার এবং জয়নবদের বাড়িতে না যাওয়ার। এমনকি নিজের তরফ থেকে জয়নবের সাথেও দূরত্ব বাড়িয়ে চলে। কিন্তু ওর সব আত্মরক্ষার প্রক্রিয়া শোচনীয়ভাবে ব্যর্থ হয়। দিন অতিক্রম হওয়ার সাথে সাথে ভেতরের অস্থিরতা বাড়তে থাকে। অতঃপর একদিন হাঁটু গেড়ে পরাজয় বরণ করে নেয় ও। সেই মানুষটার মাঝে এমন কিছু আছে যার কারণে তার সামনে আমার সমস্ত প্রতিরোধ ক্ষমতা মরে যায়। হয়তো এটা স্বীকারোক্তিই ছিল, যা ওকে আবার জালালের দিকে টেনে নিয়ে যায়। প্রথম দিকে এ অপারগতা উদ্দেশ্যহীন হলেও পরে ইচ্ছাকৃত আজ যাদের স্থান জালালকে দিয়ে দেয় ও। মন্দ কি যদি আমি সেই লোকটার সঙ্গ চাই, আর আজ যার আওয়াজ আমাকে বারবার নবীর সান্নিধ্যে ফিরতে বাধ্য করে, আমি কেন সে তাকে চাইব না, যে আমার তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে জানে। ক্ষতি কি যদি আমি তাকে নিজের নিয়তি হিসেবে পাওয়ার দোয়া করি, যার প্রতি আমার অনুভূতি কাজ করে, যার চরিত্রের সাথে আমি পরিচিত। এমন চাওয়া কি ভুল যে জালাল আনসারের নামে আমার পরিচয় হোক, সেই ব্যক্তির নামে যাকে শুনলে দেখলে তার প্রতি হিংসা কাজ করে। নিজের আবেগ সঠিক প্রমাণের সব যুক্তি প্রমাণ হাজির ছিল ওর কাছে, তাই খুব অগোচরে সেই সব জায়গায় যেতে শুরু করে যেখানে জালালের দেখা পাওয়ার সম্ভাবনা থাকত, আর প্রায়ই সেসব জায়গায় তাকে পেয়ে যেত। জয়নবকে তখন ফোন করতো যখন জালাল বাড়িতে থাকতো, কারণ বাড়িতে থাকলে সে-ই প্রথম ফোন রিসিভ করতো। দুজনের ছোট ছোট কথাবার্তা ক্রমশ দীর্ঘ হতে থাকে। এরপর দেখা করা শুরু হয়। জাভেরিয়া, রাবেয়া বা জয়নব তিনজনই কেউই জালাল আর ওর মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক টের পায়নি। জালাল হাউস জব করছিল, তাই প্রায় তার হসপিটালে চলে আসতো ও। সরাসরি কেউ কাউকে ভালোবাসি না বললেও দুজনই একে অপরের অনুভূতি সম্পর্কে ওয়াকিবহাল ছিল। জালাল জানতো ইমামা তাকে পছন্দ করে, আর এ পছন্দ সাধারণ পর্যায়ের না। ইমামা জেনে যায় জালাল ওর প্রতি বিশেষ কিছু অনুভব করতে শুরু করেছে। জালাল নিজেকে এত ধার্মিক ভাবতো যে কখনো কল্পনা করেনি কোনো মেয়ের প্রেমে পড়ে যাবে। এমনকি শুধু প্রেম নয়, বরং এভাবে দেখা করবে। কিন্তু এসব বেশ নীরবে এগোচ্ছিল। কখনো বোনকেও বলেনি ইমামার সঙ্গে তার আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। যদি স্বীকার করতো বা বলতো, তাহলে জয়নব নিশ্চয়ই ভাইকে ইমামার ঠিক হয়ে থাকা সম্বন্ধের ব্যাপারে সাবধান করে দিত। এর ফলে শুরুর দিকে ইমামার এমন কোনো সম্পর্কের ব্যাপারে জানলে সে অবশ্যই সতর্ক হয়ে যেত। তাতে এতদূর জড়িয়ে যাওয়ার প্রশ্নই আসতো না, যতদূর এখন হয়ে গেছে। এমনই এক সাক্ষাতে জালালের বিয়ের প্রস্তাব দিয়ে বসে ইমামা। জালাল ওর সাহসে অবাক হয়। নিজে ছেলে হয়েও এখন পর্যন্ত সাহস করে এমন কিছু বলতে পারেনি। কিছুদিনের মধ্যে আপনার হাউস জব শেষ হয়ে যাবে। তারপর কি করবেন? ইমামা জিজ্ঞেস করে। তারপর আমি স্পেশালাইজেশনের জন্য দেশের বাইরে যাব, জালাল উত্তর দেয়। আর তারপর ফিরে এসে নিজে হসপিটাল দিব। বিয়ে নিয়ে কিছু ভেবেছেন? ইমামা পরের প্রশ্ন করে। জালাল হেসে উত্তর দেয়, বিয়ে নিয়ে সবাই ভাবে। কাকে বিয়ে করবেন বলে ভাবছেন, সেটা এখনো ভাবা বাকি। ইমামা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমাকে করবেন? জালাল বনে যায়। এ প্রশ্নের মুখোমুখি হবে আশা করেনি। আমার কথা খারাপ লেগেছে? তার চুপ হয়ে যাওয়া দেখে ইমামা জিজ্ঞেস করে। জালাল নিজেকে সামলে বলল, না, এই প্রশ্ন আমার তোমাকে করা উচিত ছিল। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ইমামা বিনা বাক্যে উত্তর দেয়। আর আপনি? আমি আমি হ্যাঁ, অফকোর্স। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারি? এ বাক্যে ইমামার চেহারা উজ্জ্বল হতে দেখে জালাল। হাউস জব শেষ হলে বাবা মাকে তোমার পরিবারের কাছে পাঠাবো। ইমামা এবার চুপ হয়ে যায়। জালাল, যদি পরিবারের সম্মতি ছাড়া আমি আপনাকে বিয়ে করি? জালাল ওর কথার মানে বুঝল না। মানে কি? হয়তো আমার বাবা মা এ বিয়েতে রাজি হবে না। তুমি তাদের সাথে কথা বলেছ? না, বলিনি। তাহলে কিভাবে বলছো? কারণ আমি তাদেরকে চিনি। জালাল কিছুটা চিন্তায় পড়ে। ইমামা, আমি কখনো ভাবিনি আমাদের বিয়েতে তোমার বাবা মায়ের আপত্তি থাকতে পারে। আমার মনে হয় না এমন কিছু হবে, কিন্তু এমন হতে পারে। আপনি শুধু এইটুকুই বলুন, এমন পরিস্থিতি তৈরি হলেও আপনি আমাকে বিয়ে করবেন কিনা? জালাল চুপ করে রইল কিছুক্ষণ।
ইমামা অস্থিরতা নিয়ে তাকিয়েছিল তার দিকে। অবশেষে জালাল নীরবতা ভাঙে। হ্যাঁ, তখনও তোমাকে বিয়ে করব। আমার পক্ষে এখন আর অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। চেষ্টা করব তোমার বাবা মাকে রাজি করার। তবে রাজি না হলে আমরা তাদের সম্মতি ছাড়াই বিয়ে করে নেব। আপনার বাবা মা কি এমন বিয়েতে রাজি হবে? আমি তাদের মানিয়ে নেব, তারা আমার কথা ফেলে না। জালাল গর্ব করে বলল। চলবে,